গুড মর্নিং স্টুডেন্টস, মার্টিন লুথার কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। লাস্ট ক্লাসে আমরা চ্যাপ্টার 8-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জেনেছিলাম। তার মধ্যে ছিল ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু, এদের প্রকারভেদ এবং এদের বিভিন্ন ধরনের গঠন বৈশিষ্ট্য। এবং এছাড়াও আমরা অ্যাপিডার্মাল টিস্যুতন্ত্র থেকে বেশ কিছু টপিক জেনেছিলাম, যেখানে ছিল মূলত হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপিডার্মাল যেই উপাঙ্গসমূহ, যার মধ্যে শুল্ক, তারপর হচ্ছে কোলেটার্স, থলি, তারপর হচ্ছে স্টোমাটা বা পত্ররন্ধ্র, পানিপত্ররন্ধ্র, এগুলো গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া সবচাইতে বড় অঙ্গ যেটা ত্বক, যেটা হচ্ছে অ্যাপিডার্মিস বা ত্বক, এ সম্পর্কেও আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তা আজকের ক্লাসে আমরা মূলত আরও কিছু বিষয় সম্পর্কে আলোকপাত করব। চলো শুরু করি। টিস্যুতন্ত্র, এটাতে মূলত হচ্ছে পুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে টিস্যুতন্ত্রটা 3টা পার্টে বিভক্ত। একটি নাম হচ্ছে অ্যাপিডার্মাল টিস্যুতন্ত্র, যেটা কিনা দেহের আবরণ তৈরি করে। এছাড়া রয়েছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র, যা কিনা মূলত ফটোসিনথেসিস, সঞ্চয় এবং দৃঢ়তা প্রদান করে থাকে। সবার লাস্টে হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র, যা কিনা পানি, খনিজ লবণ এবং তৈরি খাদ্য পরিবহন এবং দৃঢ়তা প্রদানে সহায়তা করে। মূলত প্রত্যেকটা টিস্যুতন্ত্রেই বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যপূর্ণ টিস্যু দিয়ে গঠিত। যেমন অ্যাপিডার্মাল টিস্যুতন্ত্রটা মূলত হচ্ছে অ্যাপিডার্মিস এবং পেরিডার্মিস নিয়ে গঠিত উদ্ভিদের ক্ষেত্রে। এখানে সাধারণত প্যারেনকাইমা ধরনের কোষ থাকে, রক্ষী কোষ থাকে, টাইক্রোম থাকে, কিছু কর্ক কোষ থাকে, আর কর্ক ক্যাম্বিয়াম কোষ নিয়ে এই অ্যাপিডার্মিস বা পেরিডার্মিস যেই টিস্যু সেগুলো গঠিত হয়ে থাকে। এছাড়া গ্রাউন্ড টিস্যুতন্ত্রতে যেই ফটোসিনথেসিস, সঞ্চয়, তারপর দৃঢ়তা প্রদানে সহায়তা করে, সেই গ্রাউন্ড টিস্যুতন্ত্রটা মূলত 3 ধরনের টিস্যু দিয়ে গঠিত। এটা সাধারণত প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা জাতীয় টিস্যু, যারা কিনা যথাক্রমে প্যারেনকাইমা ধরনের কোষ, কোলেনকাইমা ধরনের কোষ এবং স্ক্লেরেনকাইমা ধরনের কোষ থেকে গঠিত। সবার লাস্টে যে ভাস্কুলার টিস্যুতন্ত্র, যা মূলত উদ্ভিদের পরিবহন টিস্যুতন্ত্র নামে পরিচিত, এটা 2 ধরনের টিস্যু নিয়ে গঠিত। একটি নাম হচ্ছে জাইলেম আর একটি নাম হচ্ছে ফ্লোয়েম। জাইলেম সাধারণত 4 ধরনের কোষ নিয়ে গঠিত একটি টিস্যু, যা কিনা উদ্ভিদের পানি এবং খনিজ লবণ মাটি থেকে সাধারণত উদ্ভিদের পাতায় পৌঁছে দেয়। ট্রাকিট, ভ্যাসেল, প্যারেনকাইমা কোষ এবং জাইলেম ফাইবার, এই 4 ধরনের কোষ নিয়ে জাইলেম টিস্যু গঠিত। আর সিবনল, সঙ্গী কোষ, প্যারেনকাইমা কোষ, এছাড়া ফাইবার এবং কর্ক প্যারেনকাইমা, এই ধরনের কোষ নিয়ে সাধারণত ফ্লোয়েম টিস্যু গঠিত হয়ে থাকে। ছবিতে এখানে ত্বকীয় টিস্যুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটা কিনা পত্ররন্ধ্র, এটার বিস্তারিত দেখানো হয়েছে। এটি মূলত স্টোমাটা বা পত্ররন্ধ্র নামে পরিচিত। এটি সাধারণত কচি পাতা বা হচ্ছে কচি কাণ্ড অথবা সবুজ অংশ উদ্ভিদের, যেটা কিনা পাতা এবং কাণ্ডতেই বেশি দেখা যায়, এই সকল জায়গায় ছিদ্রযুক্ত একটা ত্বক। এই ছিদ্রগুলোকেই সাধারণত স্টোমাটা বলা হয়ে থাকে। ছিদ্রগুলো খুবই আণুবীক্ষণিক বলে খালি চোখে সাধারণত দেখা যায় না। এসব ছিদ্র 2টা অর্ধচন্দ্রাকৃতির যে রক্ষী কোষ, সেই রক্ষী কোষ নিয়ে গঠিত। এই যে একটা রক্ষী কোষ, এখানে আরেকটা রক্ষী কোষ, এরকম অর্ধচন্দ্রাকৃতির 2টা রক্ষী কোষ নিয়ে বেষ্টিত থাকে। রক্ষী কোষে একটি বড় নিউক্লিয়াস, বহু ক্লোরোপ্লাস্ট এবং ঘন সাইটোপ্লাজম থাকে। উদ্ভিদের যে বায়বীয় অংশের যেই ত্বকে অবস্থিত 2টা রক্ষীকোষ নিয়ে বেষ্টিত এবং নিয়ন্ত্রিত বিশেষ ছিদ্রকেই সাধারণত স্টোমাটা বা পত্ররন্ধ্র বলা হয়ে থাকে। পত্ররন্ধ্রের সংজ্ঞা যদি পরীক্ষায় আসে তাহলে আমরা এইভাবেই লিখব যে উদ্ভিদের বায়বীয় অংশের ত্বকে অবস্থিত, অর্থাৎ বাতাস আদান প্রদানের জন্য এটা হচ্ছে একটা অংশ, তাই এটাকে বলা হয় বায়বীয় অংশ, যা কিনা
ত্বকের মধ্যে অবস্থিত এবং দুইটা রক্ষী কোষ দিয়ে বেষ্টিত এবং নিয়ন্ত্রিত বিশেষ একটা ছিদ্র। এই অংশটাকেই বলা হয় স্টোমাটা বা পত্ররন্ধ্র। সাধারণত রক্ষী কোষের চারিদিকে অবস্থিত বেষ্টিত এই সাধারণ ত্বকীয় কোষ, এই ত্বকীয় কোষ থেকে একটু ভিন্ন আকার আকৃতির ত্বকীয় কোষ থাকে যা কিনা রক্ষী কোষকে সহায়তা করে, যেগুলোকে বলা হয় সাধারণত হচ্ছে সহকারী কোষ, যেটা ছবিতে দেখানো হয়েছে। রক্ষী কোষকে খুবই সহায়তাকারী দুইটা কোষ, বা এটাকে চার সাইডে বিভিন্ন ধরনের, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা কোষ দেওয়া আছে সহকারী কোষ হিসেবে। স্টোমাটার নিচে দেখা যায় যে একটি বড় বায়ুকোঠরি থাকে। এই বায়ুকোঠরিকে সাধারণত সাব স্টোমাটাল বায়ুকোঠরি বা শ্বাসকোঠরি বলা হয়ে থাকে। তো পত্ররন্ধ্র খোলা এবং বন্ধকরণ এইটা রক্ষী কোষ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। সাধারণত দিনের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে আর রাতে বন্ধ থাকে। তবে পাথরকুচি পাতা সহ আরও কিছু গোত্র আছে যে সকল উদ্ভিদের সাধারণত হচ্ছে রাত্রে পত্ররন্ধ্র খোলা থাকে আর দিনে বন্ধ থাকে। পত্ররন্ধ্র উদ্ভিদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, যা কিনা প্রস্বেদনীয় চাপের বন্ধ এবং খোলা হয় এবং উদ্ভিদের ভেতরের এবং বাহিরের যেই বাতাসের যেই ভারসাম্য, সেই ভারসাম্যটা বজায় রাখে। মূলত সালোক সংশ্লেষণের ফলে যেই উৎপন্ন অক্সিজেন, সেটা কিন্তু এই পত্ররন্ধ্র দিয়েই উদ্ভিদ থেকে বের হয়ে যায়। আবার একইভাবে সে সময় যে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন পড়ে, সেই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু উদ্ভিদ পত্ররন্ধ্র দিয়েই শোষণ করে থাকে। এছাড়া শ্বসনের সময় যেই প্রয়োজনীয় কিছু উপাদান উদ্ভিদ তার দেহ থেকে বের করে দেয়, সেটাও কিন্তু উদ্ভিদ এই পত্ররন্ধ্রের মাধ্যমেই করে থাকে। তো পত্ররন্ধ্রের এখানে যেই পার্টগুলো আমরা দেখানো হয়েছে, যেটা হচ্ছে রক্ষী কোষের মাধ্যমে পত্ররন্ধ্রের এই রন্ধ্রটা বন্ধ হওয়া এবং খোলা হওয়া নিয়ন্ত্রিত হয়। রক্ষী কোষকে সাহায্য করে সহকারী কোষ। রক্ষী কোষে অসংখ্য ক্লোরোপ্লাস্ট থাকে আর সাথে থাকে হচ্ছে একটি খুব দৃঢ় নিউক্লিয়াস থাকে। এছাড়া সহকারী কোষ রক্ষী কোষকে সাহায্যকারী, সেটা খুবই ভাজক কোষ এবং এটা দেখা যায় যে এটা চার সাইড, এটা খুব সুন্দর, এটার মধ্যে সুস্পষ্ট একটি নিউক্লিয়াসের অবস্থান রয়েছে। আর পত্ররন্ধ্র এই সহকারী কোষের সহায়তায় রক্ষী কোষের মাধ্যমেই খোলা হয় এবং বন্ধ হয়। পত্ররন্ধ্রের ঠিক নিচে আরেকটি উপাদান থাকে যাকে সাধারণত আমরা শ্বাসকোঠরি নামে চিনে থাকি। চলো দেখি পত্ররন্ধ্র কী কী ধরনের হয়, কত ধরনের পত্ররন্ধ্র হয়ে থাকে। পত্ররন্ধ্র সাধারণত দেখা যায় যে অনেক ধরনের পত্ররন্ধ্র হয়ে থাকে। সাধারণত এর মধ্যে যেই সহকারী কোষ, সেই সহকারী কোষ আর রক্ষী কোষের পারস্পরিক অবস্থানের ভিত্তিতে এখানে 5 ধরনের পত্ররন্ধ্র দেখানো হয়েছে। তো সাধারণত 5 ধরনের গঠনটা এখানে স্পষ্টভাবে ছবিতে স্পষ্ট হয়, তাই 5 ধরনের দেখানো হয়েছে। এছাড়াও আরও কয়েকটা ধরন রয়েছে। তো প্রথমটা যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ডায়াক্টিক, যেটা দেখানো হয়েছে। ডাইঅ্যাসাইটিক যেটা এখানে মূলত হচ্ছে যেটা লক্ষ্য করো সবাই, সেটা হচ্ছে রক্ষী কোষ অর্থাৎ সাবসিডারি কোষ দ্বারা পরিবেষ্টিত মাত্র 2টা সাবসিডারি কোষ থাকে, অর্থাৎ সহকারী কোষ মাত্র 2টা, এখানে একটা এবং এখানে একটা। এই 2টা সহকারী কোষ দিয়ে যখন রক্ষী কোষগুলো আবৃত থাকে ঠিক এইভাবে, অর্থাৎ 1 কাইন্ড অফ 90 ডিগ্রি অ্যাঙ্গেল। দেখো এখানে যদি আমি এভাবে দেই এবং রক্ষী, এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, অর্থাৎ একটা একটার সাথে কিন্তু প্যারালালি নাই, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। তো এই কন্ডিশনে যখন পত্ররন্ধ্র থাকে তখন সেটাকে বলা হয় হচ্ছে ডাইঅ্যাসাইটিক, যা কিনা 2টা সাবসিডারি কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে। এরপরে রয়েছে প্যারাসাইটিক, প্যারাসাইটিক যেটাকে বলা হয়, এটা মূলত হচ্ছে প্যারালালি থাকে, অর্থাৎ রক্ষী কোষের অবস্থান এবং সহকারী কোষের অবস্থান দুইটা হচ্ছে প্যারালাল কন্ডিশনে থাকে, অর্থাৎ সমান্তরালে থাকে এবং 2টা সহকারী কোষ দিয়েই রক্ষী কোষ বেষ্টিত থাকে। তখন এই ধরনের সজ্জাকে বলা হয় প্যারাসাইটিক পত্ররন্ধ্র। এরপরে অ্যানাসোসাইটিক, যেটা অ্যানাসোসাইটিকে 3টা রক্ষী কোষকে 3 বেষ্টনকারী সহকারী কোষ থাকে, অর্থাৎ সহকারী কোষের সংখ্যা হচ্ছে 1, 2
দেন হচ্ছে 3। এই 3টা সহকারী কোষের মাধ্যমে রক্ষী কোষ বেষ্টিত থাকে। এই অবস্থানটাকে বলা হয় অ্যানাইসোসাইটিক ধরনের পত্ররন্ধ্র। এরপর রয়েছে টেট্রাসাইটিক, অর্থাৎ 4টা সহকারী কোষ দ্বারা বেষ্টিত থাকবে রক্ষী কোষ। সবার লাস্টে রয়েছে অ্যাক্টিনোসাইটিক। এখানে দেখা যায় যে স্টোমাককে বেষ্টনকারী যেই কোষসমূহ সেটা সংখ্যা হচ্ছে অ্যাক্টিনোসাইটিকের ক্ষেত্রে এটা অনেকটা রেডিয়াল ধরনের হয়ে থাকে, অর্থাৎ রেডিয়ালি লম্বা কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে। অর্থাৎ দেখা যায় যে ঠিক কেন্দ্রীয় অক্ষ বরাবর যদি ভাগ করে এরকম 2-এর অধিক সংখ্যক সমান ভাগে ভাগ করা যাবে। এই কারণে এটাকে বলা হয়েছে রেডিয়ালি লম্বা কোষ দ্বারা পরিবেষ্টিত সহকারী কোষ দ্বারা পরিবেষ্টিত যেই রক্ষী কোষ, এই ধরনের সজ্জাকে বলা হয় বা অবস্থানকে বলা হয় অ্যাক্টিনোসাইটিক স্টোমাটা। সবার লাস্টে যেটা বলা হয়েছে তোমাদের বইতে সেটা হচ্ছে অ্যানোমোসাইটিক। এটা আসলে কোনো নির্দিষ্ট যেই সজ্জা মেনে চলে না বা এটাকে পৃথক করা যায় না, এক সময় একরকম থাকে। এই কারণে এটাকে ছবিতে দেখানো যাচ্ছে না। যে স্টোমাটাকে পরিবেষ্টনকারী যেই সহকারী কোষ এগুলো সাধারণত ত্বকীয় কোষ থেকে পৃথকযোগ্য নয়, এটা একেবারে ত্বকের সাথে মিলে থাকে এবং কোনো সজ্জা এভাবে পৃথকযোগ্য হয় না, তাই এটাকে সাধারণত অ্যানোমোসাইটিক বলা হয়। পত্ররন্ধ্রের যে প্রধান কাজ সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই বলে ফেলেছি, সেটা হচ্ছে মূল যেই কাজ সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং অক্সিজেন বর্জন, এবং উদ্ভিদের ভেতরের যে বায়বীয় অবস্থান এবং বাহিরের যে বায়বীয় অবস্থান তার মধ্যে একটি ভারসাম্য রক্ষা করা। এছাড়া উদ্ভিদের যেই অপ্রয়োজনীয় যেই জলীয় বাষ্প বা পানি ভেতরে তরল পদার্থ সেটা জলীয় বাষ্প আকারে বা স্টিম আকারে বের করে দেওয়াটাও হচ্ছে এই পত্ররন্ধ্রের অন্যতম কাজ। পত্ররন্ধ্রেরই আরেকটা ধরন রয়েছে যেটাকে পানি পত্ররন্ধ্র বলা হয়, যা কিনা সাধারণত পানি বের করে দিতে সহায়তা করে থাকে। ছবিতে এখানে হাইড্রাথ্রোট বা পানি পত্ররন্ধ্রের ছবিটা দেখানো হয়েছে। হাইড্রাথ্রোটে সাধারণত দেখা যায় যে এখানে পত্ররন্ধ্রের মতনই একটি পার্ট থাকে, এটাকে বেষ্টনকারী রক্ষী কোষ থাকে। এছাড়া এটার নিচে ওখানে যেরকম হচ্ছে শ্বাসকুঠুরি বা বায়ুকুঠুরি ছিল, এখানে পানি গহ্বর থাকে। এছাড়া অ্যাপিথেলিয়াম যেই সেল বা ত্বকীয় যেই কোষ সেটা থাকে, তার নিচে থাকে হচ্ছে কোষ স্তর, যে বিভিন্ন স্থান বা ত্বক 4 সাইডে থাকে, ট্রাকিট থাকে, ভ্যাসেল থাকে। তো যাই হোক, এগুলো হচ্ছে মূলত পানিপত্ররন্ধ্র বা হাইড্রাথ্রোটের ছবিটা দেখানো হয়েছে এখানে। পানিপত্ররন্ধ্র আর নর্মাল পত্ররন্ধ্রের মধ্যে কিছু পার্থক্য আমরা লক্ষ্য করছি, যে এখানে কিন্তু পানি গহ্বর আছে, আর সেখানে পত্ররন্ধ্রের ক্ষেত্রে কিন্তু শ্বাসকুঠুরি বা বায়ুকুঠুরি ছিল। এছাড়া পত্ররন্ধ্রের প্রধান কাজ হচ্ছে বায়বীয় অংশ অথবা বাষ্পটাকে নির্গত করে দেওয়া বা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের পরিবহন বা বের করে দেওয়া, গ্রহণ করার কাজ করা। কিন্তু হাইড্রাথ্রোট কিন্তু সাধারণত হচ্ছে তরল আকারে নির্গত করে, পানিটাকে বের করে দেয়। এছাড়া পানি পত্ররন্ধ্রের ক্ষেত্রে এখানে কিন্তু অ্যাপিথেলিয়াম দেখলাম আমরা, কিন্তু পত্ররন্ধ্রের ক্ষেত্রে কিন্তু এই অ্যাপিথেলিয়ামটা ছিল না। শুধুমাত্র হচ্ছে অ্যানোমোসাইটিকের ক্ষেত্রে হচ্ছে ত্বকটার সাথে আলাদা করা যায় না বলে সেটাকে ত্বকীয় কোষ মনে হয়, কিন্তু সেখানে হচ্ছে ত্বকীয় কোষ না, সেটা ছবিতে যদিও আমরা দেখাইনি, আগের পত্ররন্ধ্রের ছবিগুলোর মধ্যে ছিল না। তো এটার মূলত হচ্ছে হাইড্রাথ্রোটটা নিয়ন্ত্রিত হয় রক্ষী কোষ দ্বারা, সবসময় নিয়ন্ত্রিত হয় না, কিন্তু পত্ররন্ধ্রটা সবসময় রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত হয়। সবচেয়ে মজার ব্যাপার, খুব সহজভাবেই ডিস্টিংগুইশ করা যায়, সেটা হচ্ছে পানি পত্ররন্ধ্রটা সাধারণত পাতার কিনারে থাকে, আর পত্ররন্ধ্রটা শুধুমাত্র পাতার ঊর্ধ্ব এবং নিম্ন ত্বকে থাকে। তো অবস্থানগতভাবেও এই দুটাকে সাধারণত পৃথক করা যায়। তো এসব ছিল মূলত পত্ররন্ধ্র, পানি পত্ররন্ধ্র, শল্ক, এগুলো মূলত হচ্ছে টিস্যুতন্ত্রের মধ্যে যে প্রথম ভাগ অ্যাপিডার্মাল টিস্যুতন্ত্র, এই অ্যাপিডার্মাল টিস্যুতন্ত্রের বিভিন্ন অংশ। তো এরপরে রয়েছে মূলত গ্রাউন্ড টিস্যুতন্ত্র। গ্রাউন্ড টিস্যুতন্ত্র মূলত হচ্ছে অ্যাপিডার্মাল টিস্যুতন্ত্র এবং ভাস্কুলার টিস্যুতন্ত্রের মাঝামাঝি অবস্থিত একটি পার্ট, যেখানে সাধারণত উদ্ভিদের বিভিন্ন ধরনের যেই পার্ট, যেটা কর্টেক্স, তারপর হচ্ছে মজ্জা এবং পরিচক্র বিদ্যমান হয়ে থাকে। চলো আমরা ছবিতে একটু দেখে নেই যে আসলে অ্যাপিডার্মাল টিস্যুতন্ত্র আর ভাস্কুলার টিস্যুতন্ত্রের মাঝামাঝি গ্রাউন্ড টিস্যুতন্ত্রটা কীভাবে তার নিজের অবস্থান তৈরি করে নিয়েছে।
ছবিতে দেখো এখানে অ্যাপিডার্মাল টিস্যুতন্ত্র, প্রথমে এই যে ত্বকীয় টিস্যুতন্ত্রটা দেখানো হয়েছে। ভাস্কুলার টিস্যুতন্ত্রতে শুধুমাত্র জাইলেম ফ্লোয়েম এই দুটো অবস্থান, আর এই দুটার মাঝামাঝি যে বিশাল অবস্থান দখল করে রয়েছে এটার নামই হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র। তো গ্রাউন্ড টিস্যুতন্ত্রের মধ্যে মূলত সাধারণত হচ্ছে দেখো কর্টেক্স বা সাধারণ বহিমজ্জা যেটাকে বলা হয়, যেটা কিনা মূলত্বক বা ত্বকের ঠিক নিচেই অবস্থান করে, সেগুলো রয়েছে। এছাড়া অন্তত্বক রয়েছে, পরিচক্র রয়েছে। তো এইগুলো মিলে সাধারণত হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র গঠিত। গ্রাউন্ড টিস্যুতন্ত্রকে মূলত হচ্ছে অবস্থানের গতভাবে বা বলা যেতে পারে বিভিন্ন অংশের ভিত্তিতে এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বহিঃস্টিলীয় অঞ্চল, আর একটা হচ্ছে অন্তঃস্টিলীয় অঞ্চল। মূলত একটু খেয়াল করি আমরা, ছবিতে যেই পরিচক্রের অবস্থান দেখানো হয়েছে, এই যে যেই পরিচক্র, এই পরিচক্র বা পেরিসাইকেল, এইটা আর এই যে যেই অন্তত্বক, এই অন্তত্বক যেটা দেখানো হচ্ছে ছবিতে, এই দুইটার মূলত হচ্ছে পার্থক্যকারী, এই স্টিলি অঞ্চলের পার্থক্যকারী একটি অংশ। এই দুইটা মূলত হচ্ছে কি করে, এই স্টিলিটাকে টোটালি বিভক্ত করে ফেলে, বা উদ্ভিদের মধ্যে এই স্টিলি অঞ্চলটাকে পৃথককারী দুইটা অংশ, যাদের মাঝখান থেকে মূলত হচ্ছে স্টিলি অঞ্চলটা শুরু বা শেষের কথা চিন্তা করা হয়ে থাকে। মূলত পেরিসাইকেল স্তর হতে আরম্ভ হয়ে যেই ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে বলা হয়ে থাকে হচ্ছে স্টিলীয় অঞ্চল। অর্থাৎ আমি যদি পরিচক্রটাকে এইভাবে দাগ দিই, এখান থেকে শুরু করে এই একেবারে লাস্ট পর্যন্ত যেই পার্ট, এটাকে বলা হয় হচ্ছে স্টিলি অঞ্চল। অর্থাৎ এই অংশটা হচ্ছে স্টিলির ভেতরে পড়েছে। অর্থাৎ এই যে রাউন্ড যে সিস্টেম, পেরিসাইকেল থেকে শুরু করে, এখান থেকে শুরু করে মানে অর্থাৎ অন্তত্বক থেকে পরেই হচ্ছে পেরিসাইকেল। এই পেরিসাইকেল সহ, পেরিসাইকেল সারা না কিন্তু, পেরিসাইকেল সহ এর ভেতরে রয়েছে মজ্জারশ্মি, ফ্লোয়েম, প্রোটোজাইলেম বা মেটাজাইলেম। তো এগুলো সবগুলো মিলে যেই অঞ্চলটা, সেটাকে বলা হয় অন্তঃস্টিলীয় অঞ্চল। আর এর বাইরে অর্থাৎ পরিচক্রের পরে যে অন্তত্বক থেকে শুরু করে কর্টেক্স, মূলত্বক, মূলরম বাহিরের যে অংশটা, এই অংশটাকে বলা হয় বহিঃস্টিলীয় অঞ্চল। তাহলে খেয়াল করো বহিঃস্টিলীয় অঞ্চলের মধ্যে কি কি রয়েছে। প্রথমেই রয়েছে সেটা হচ্ছে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে মূলত্বক বা অ্যাপিব্লেমার এখান থেকে অধোত্বক রয়েছে। এরপর রয়েছে হচ্ছে কর্টেক্স অঞ্চল, এরপর রয়েছে হচ্ছে অন্তত্বক অঞ্চল। এই কয়টা নিয়ে সাধারণত বহিঃস্টিলীয় অঞ্চল গঠিত উদ্ভিদের। এরপরে অন্তঃস্টিলীয় অঞ্চলটা গঠিত হচ্ছে পরিচক্র, মজ্জারশ্মি, উদ্ভিদের মজ্জা, তারপর ফ্লোয়েম, আর হচ্ছে জাইলেম বা ভাস্কুলার বান্ডল যেটা বলে, এইগুলো নিয়ে সাধারণত হচ্ছে অন্তঃস্টিলীয় অঞ্চল গঠিত। তার মানে আমরা আজকে কিন্তু মোটামুটি যেই অ্যাপিডার্মাল টিস্যুতন্ত্র সম্পর্কে কিছুটা জানলাম, গ্রাউন্ড টিস্যুতন্ত্র সম্পর্কে কিছু জানলাম। এখন যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। আমি আগেই বলেছি এবং গত ক্লাসেও কিছু বলেছি, সেটা হচ্ছে উদ্ভিদের যত ধরনের পরিবহন সংক্রান্ত কাজ করে থাকে সেটাই হচ্ছে মূলত ভাস্কুলার টিস্যুতন্ত্রের কাজ। এখানে মূলত জাইলেম এবং ফ্লোয়েম দুই ধরনের পরিবহন টিস্যু অবস্থিত। তো আজকে মূলত ভাস্কুলার টিস্যুতন্ত্র সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানি, চলো। ভাস্কুলার বান্ডেল মূলত এই যে জাইলেম এবং ফ্লোয়েম এর অবস্থান এবং এর বিভিন্ন ধরনের সজ্জার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সংযুক্ত, আরেকটি হচ্ছে অরীয়, এবং আরেকটি হচ্ছে কেন্দ্রিক ধরনের। অর্থাৎ যখন দেখা যায় যে উদ্ভিদের ভাস্কুলার বান্ডলগুলো
জাইলেম এবং ফ্লোয়েম পাশাপাশি অবস্থান করে তখন তাদেরকে বলা হয় সংযুক্ত, অর্থাৎ তাদেরকে যদি পৃথক না হয় তখন তাদেরকে বলা হচ্ছে সংযুক্ত। যদি দেখা যায় যে ভাস্কুলার বান্ডলগুলো এমনভাবে সজ্জিত যেটা হচ্ছে দেখা যায় আমরা যেই কেন্দ্রীয় অক্ষ বরাবর যদি ভাগ করি তাহলে সমান ভাগে ভাগ করা যাবে, দুইয়ের বেশি সমান ভাগে ভাগ করা যাবে, এরকম যদি থাকে তখন সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে অরিও ভাস্কুলার বান্ডল। এবং যদি দেখা যায় যে একটি ভাস্কুলার বান্ডল কেন্দ্রে আর একটি ভাস্কুলার বান্ডল বাহিরের দিকে, এরকম অর্থাৎ কখনো জাইলেম কেন্দ্রিক অর্থাৎ জাইলেম কেন্দ্রে থাকে, কখনো ফ্লোয়েম কেন্দ্রে থাকে, এরকম যদি কন্ডিশন থাকে তখন সেটাকে বলা হয় কেন্দ্রিক ধরনের ভাস্কুলার বান্ডল। কারণ আমরা তিনটা ধরনের যে ভাস্কুলার বান্ডল এগুলোকে আমরা ছবির মাধ্যমে দেখি তাহলে আরও বিস্তারিত আমরা বুঝতে পারবো। ছবিতে মূলত বিভিন্ন ধরনের যে ভাস্কুলার বান্ডল দেখানো হয়েছে। প্রথমে আমি বলেছিলাম সংযুক্ত ধরনের ভাস্কুলার বান্ডল। সেই সংযুক্ত ধরনের ভাস্কুলার বান্ডল মূলত হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে মুক্ত ধরনের অর্থাৎ সমপার্শ্বীয়, আর একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। অর্থাৎ যখন ভাস্কুলার বান্ডলটা দেখা যায় যে দুই পাশে দুইটা ভাস্কুলার বান্ডল থাকে, এক সাইডে জাইলেম আর এক সাইডে ফ্লোয়েম থাকে, তখন সেটাকে বলা হয় সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলের মাঝখানে যদি ক্যাম্বিয়াম ধরনের কোষ থাকে, অর্থাৎ ক্যাম্বিয়াম কোষ যা একটি ভাজক টিস্যু যা থেকে স্থায়ী টিস্যু বা ভাস্কুলার বান্ডলের উৎপত্তি হয়ে থাকে, তো এই ক্যাম্বিয়াম কোষটা যদি থেকে যায় তাহলে দেখা যায় যে জাইলেম আর ফ্লোয়েম পরস্পরের সাথে সংযুক্ত থাকে না, অর্থাৎ এই অবস্থাটাকে বলা হয় তখন মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। আর যখন ক্যাম্বিয়াম থাকে না তখন সেটাকে বলা হয় হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল, অর্থাৎ তখন কিন্তু জাইলেম আর ফ্লোয়েম পরস্পর একটা একটার সাথে সংযুক্ত থাকে, তাই এটাকে বলা হয় বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, অর্থাৎ ভাস্কুলার বান্ডলে যদি দেখা যায় যে জাইলেম হচ্ছে মাঝখানে এবং দুই পাশে হচ্ছে ফ্লোয়েম, তখন এই ধরনের অবস্থানকে বলা হয় সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। একইভাবে ছবিটা কিন্তু উল্টাভাবেও আঁকা যেত, যে কেন্দ্রে রয়েছে হচ্ছে ফ্লোয়েম আর দুই সাইডে রয়েছে হচ্ছে জাইলেম, তখনও কিন্তু সেটাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলা যেত। এছাড়া আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, এখানে যদি এই ক্যাম্বিয়াম কোষটার উপস্থিতি থাকে তখন সেটাকে বলা হয় হচ্ছে মুক্ত সমদ্বিপার্শ্বীয়, আর ক্যাম্বিয়াম কোষটা যদি উপস্থিত না থাকতো তাহলে সেটাকে আমি বলতাম বদ্ধ সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। এবার আসি অরিও ধরনের যে ভাস্কুলার বান্ডল। আমরা অরিও বলতে সাধারণত বুঝে থাকি যে কোনো একটা জীবকে যদি কেন্দ্রীয় অক্ষ বরাবর দুইয়ের বেশি সমান সংখ্যক ভাগে ভাগ করা যায় তখন সেই অবস্থানটাকে বলা হয় হচ্ছে অরিও। তো এখানে আমরা যখন ছবিতে দেখতেছি এভাবে দেখা যাচ্ছে যে দুইয়ের সমান মানে দুইয়ের বেশি সমান সংখ্যক ভাগে ভাগ করা যাচ্ছে ভাস্কুলার বান্ডলটিকে, তাই এটাকে বলা হচ্ছে অরিও ভাস্কুলার বান্ডল। সবার লাস্টে যেটা কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল, এখানে দুই ধরনের অবস্থান দেখা যেতে পারে। যখন ফ্লোয়েমটা কেন্দ্রে অবস্থান করে তখন সেটাকে বলা হয় ফ্লোয়েম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল, এক্ষেত্রে জাইলেমটা হচ্ছে চার সাইডে থাকে। আর যেখানে দেখা যায় যে জাইলেমটা কেন্দ্রে থাকে আর হচ্ছে ফ্লোয়েমটা হচ্ছে বাহিরের দিকে চার সাইডে থাকে সার্কুলার ওয়েতে, তখন সেটাকে বলা হয় ফ্লোয়েম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল। তো এই হচ্ছে মূলত আমরা আজকে বিভিন্ন ধরনের ভাস্কুলার বান্ডলের গঠন সম্পর্কেও জানলাম। আগামী ক্লাসে আমরা একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের বিভিন্ন ধরনের মূল এবং কাণ্ডের অন্তর্গঠন সম্পর্কে জানব এবং এই চ্যাপ্টারটি তখন শেষ হয়ে যাবে। আশা করি তোমরা আজকে যেই চ্যাপ্টারের যেই মূল কিছু বেসিক টপিক, যেটা হচ্ছে সাধারণত বিভিন্ন ধরনের টিস্যুতন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি আমি, তোমরা বুঝতে পেরেছো আশা করি। এবং যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেটা কোশ্চেন আকারে লিখে দিবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবার সুস্থ জীবন এবং সুস্থ দেহ কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। যারা ক্লাসে উপস্থিত ছিলেন নাম রোল লিখতে অবশ্যই ভুল করবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।